আচ্ছা, মোস্টলি যেটা বলছিলাম যে সেটা হচ্ছে পিওইউ ভিওয়াই টু টু ওয়াক মিন্স টু বি এবল টু, রাইট? টু বি এবল টু। সো আমরা এরকম বলি যে আই ক্যান, আই উইল ডি, আই কুড। এখন এই কুডটা আবার ইংরেজিতে সেম কুড কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়, রাইট? লাইক কুডটা প্রেজেন্টে ব্যবহৃত হয়, সরি প্রেজেন্টে না বলতেছি, পাস্টে মিনিং মিনিং আসে। আপনার কুড হচ্ছে ফিউচারের মিনিং দেয়। কুড দিয়ে আবার পোলাইটনেস বোঝায়, তাই না? পোলাইটনেস এর ভাষা আসে। সো কিন্তু এই সেম কুডটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আপনি যদি আপনাদেরকে বলি যে লাইক হি কুড কাম, যদি বলি যে হি হি কুড কাম YSPRDAY yesterday for NING joining the party, না PARTY party। তো এখানে কোডটা কি মিন করতেছে? পাস্ট ক্যান। মিন করতেছে, তাই না? পাস্ট, হ্যাঁ। এরকম পাস্টে মিন করতেছে। আচ্ছা, সেম কোড দিয়ে আমি যদি বলি যে হি যদি বলি he could under understand, he could understand the lesson after our discussion. Yes, we use all of time discussion। তো এই কোডটা দিয়ে কি বোঝাচ্ছে? ফিউচার মিনিং বোঝাচ্ছে, সে বুঝতে পারবে, তাই না? ইন ফিউচার, হুম। রাইট? বুঝতে পারবে আফটার আওয়ার ডিসকাশন, আমাদের ডিসকাশনের পরে। তো এটা হচ্ছে ফিউচারের আন্ডারস্ট্যান্ডিং। দেন যদি বলি যে could you really please tell me, রাইট? তো এই কোডটা দিয়ে কি বুঝি? আমরা পোলাইট ল্যাঙ্গুয়েজ আহ, ইউজ করি, তাই না? পোলাইটলি কোনো কথা বলতে গেলে আমরা কোডটাকে এভাবে ব্যবহার করি। তো দেখেন, ইংরেজিতে সেম কোড, তাই না? এই কোডের কিন্তু কোনো পরিবর্তন নেই, সেম কোড, বাট উই স্টিল আন্ডারস্ট্যান্ড বিকজ আমরা যেহেতু ছোটবেলা থেকে ইংরেজি শিখে অভ্যস্ত, যার কারণে এটা আমাদের প্রবলেম হয় না, তাই না? কথা যখন বলে তো এটা ফিউচারে বলতেছে না পাস্টে বলতেছে না পোলাইটে বলতেছে, ওটা আমাদের কোনো সমস্যা হয় না। তো ইন্টারেস্টিংলি আপনার ফরাসি ভাষায় যে কোডটা, হ্যাঁ, এই কোডটা কোনোটার সাথে কোনোটা মিলে না, এক একটা আলাদা আলাদা, ঠিক আছে? যার কারণে আপনি ইংরেজি থেকে এটা আরো বোঝা বেশি সহজ আমি মনে করি, হ্যাঁ, 100% বেশি সহজ। তো আমি দেখেন কনজুগেশন গুলো লিখে দিচ্ছি, টেন্স ওয়াইজ লিখতেছে, ঠিক আছে? প্রথমে প্রেজেন্ট, হ্যাঁ, প্রেজেন্টের কোড গুলো আমি, কোড না মানে ক্যান আর কি, যেগুলো প্রেজেন্টে, সরি, একটা আই ক্যান টু এন এ টু এল এল টু নো নো ভু ভুবে দেন এল এল ভি ও এন তে, রাইট? এরকম এটা হচ্ছে প্রেজেন্টে। এখন এটা যদি আপনি পাঁচটা করি, হ্যাঁ, পাঁচে কম্পোজে হলো পাঁচে কম্পোজে, পাঁচে কম্পোজিটে করলে ফুডটা দেখতে এরকম হয়। জেপু, কি হয়? জেপু, হ্যাঁ। আই কুড, এটা পাস্টের কুড। আপনি খেয়াল করেন, এটা ইউ এল ডি কুড, খেয়াল করেন পাস্ট টেন্সের গঠনটা কি? পাস্ট কম্পোজের গঠন হচ্ছে এখানে একটা আবহাওয়া ভার্ব থাকবে, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাই না? কিন্তু কুড যে আছে না, এই যে পুভা, এই পুভাকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টু। কি হবে? টু, অনলি টু, হ্যাঁ, ওটাই পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি কি লিখবো? Je peux, টু, টু আপ টু, দেন il, elle, on a pu,
Nous avons pu, vous avez pu, ils ont pu। এগুলো সব পাকতে, হ্যাঁ? এটা যদি আমি আমপাকতে লিখি, হুম, আম আমপাকতে লিখবো না ফিউচার লিখবো? আচ্ছা, আমপাকতে লিখবো। পাক পাক আমপাকতে, হ্যাঁ? আমপাকতেতে কোডটা দেখতে কেমন হয়? এরকম হয়, ইউ পি ও ইউ ভি, সরি, পি ও ইউ ভি এ আই এস, जो पूवे, जो पी ओ यू वी आई एस, जो पूवे, एल एल पी ओ वी ए आई, जो पूवे, नो, पी ओ यू वी आई एन, पूवियों, वी आई पूविए, एल एल पूवे, पी ओ यू वी ए आई ई एन टी, হ্যাঁ? এটা হচ্ছে আমপাখের কুট। দেন এবার যদি আমি ফিচারে লিখি, হ্যাঁ, ফিচার হলো ফুচুর, হ্যাঁ, ফুতুরের কুট, সেক্ষেত্রে যেটা হবে উজো, পি ও ইউ আর আর এ আই, উজো পোহে, পি ও ইউ পোহা, এল এল পোহা, নো পোহ, সরি, নো পোহা, ও এন এস, ভো, পি ও ইউ আর আর ও জেড, এল এল ইউ ও এ আই, ও সরি, ভুল একটু ঠিক আছে। পোহা, এটা হচ্ছে ফিউচারের কোড, হ্যাঁ, ওই যে যেটা দেখালাম আপনাদের কোড আন্ডারস্ট্যান্ড, তাই না, যেটা। তো দেখেন কোনোটার সাথে কিন্তু কোনোটা মিলছে না, এটা হচ্ছে কুহে, এটা খেয়াল করেন, এটা কুহে, তাই না, কুহে, যে হ্যাঁ, কুহে তো কুবেরে। আর এই যে আমপাকফে যেটা, এটা তো আমপাকফে ইউজ হয়, প্লাস এটা হচ্ছে কি বলে, আহ কুভিয়েভু না, আচ্ছা না, কুহে, কুহেভু, কুভিয়েভু, আচ্ছা। এইটার আবার আরেকটা ব্যবহার আছে, ওকে। তো আমি যখন প্রেজেন্টে লিখেছি এগুলো দেখতে একরকম দেখা যাচ্ছে, তাই না? যখন পাস্টে লিখেছি পাস্টের কোডগুলো এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? আবার ফিউচারের কোডগুলো, সরি, আমপাকের কোডগুলো এরকম দেখা যাচ্ছে। তো আপনি যখন বলবেন পোলাইট ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন তখন কি করবেন? ওখানে আর একটা ফর্ম আছে, সেটা আমি বাদ করছি, ওইটাতে কন্ডিশনালে পড়বে, হ্যাঁ, লো কন্ডিশনাল, কন্ডিশনাল, হ্যাঁ, ওটা এরকম হবে, ইউ পি ও ইউ আর আর এ আই এস, ইউ প্রুভে, ইউ পি ও ইউ আর এ আই এস, এল এল অন এ আই প্রুভে, দেন ইউ পি ও ইউ আর আই এ ও পি ও এন এস, রো পি ও ইউ আর আই আই জেড ও জেড, পি ও ইউ এস, দেন হচ্ছে কিছু এল এল পি ও ইউ আর আর এ এন টি, ওকে, হ্যাঁ। সো এইটা আবার কন্ডিশনালে চলে যাবে, না, এটা কন্ডিশনালে হবে। তার মানে এটা কোড নিয়ে কিন্তু বিশাল ডিসকাশন আছে, রাইট? এখন আপনাদের তাই যেগুলো, বলছি, সরি, এটা, হ্যাঁ, এটা তো অনেকটা আপনার উডের মতো হইলো না? আর রেডিকেলের সাথে আম পাফে যোগ করে হ্যাঁ দিছি, হ্যাঁ আম হ্যাঁ পাফে হ্যাঁ, কনজুগেট। রাইট 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 রাইট, কন্ডিশনালে চলে গেছে এটা, হ্যাঁ, কন্ডিশনালে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, সো বুঝছি। এতগুলো আপনার কনজুগেশন ফরাসিতে হবে জাস্ট একটা কোডের, বাট কোনোটা কোনোটার সাথে মিলবে না, মিল করবে না। তো আপনাদের যেটা লাগবে A1 A2 এর জন্য এই ফুতুগের এটা লাগবে, হ্যাঁ,
এটা মুখস্থ করবেন। আমি যেটা উদাহরণ আপনাদেরকে দিয়েছি, কন্ডিশনাল আবার না হলেও হবে। কুভেটাও তেমন একটা পাবেন না আপনি। না, কুভেটা পাবেন, মানে আমপাখপেটা পাবেন। আমপাখপেটা দেখতে পাবেন, কুভিও না কুভে এরকম পাবেন। আর যেটা লাগবে সবচেয়ে বেশি, প্রেজেন্টটা লাগবে, কু যেটা প্রেজেন্টের এটা লাগবে। আর পাশে কম্পোজিটটা জেনে রাখবেন, বাট খুব বেশি একটা আসবে না, হ্যাঁ? খুব বেশি একটা এটা ব্যবহার লাগবে। তো এটা হচ্ছে ফুডের বিষয়। তো অন্যান্য যে ভার্ব গুলো আছে ওইগুলোতে এরকম আছে। আর শুডের কথা যেটা বললেন, শুড, হুম শুডটা আমি লিখে দিচ্ছি। এটা জাস্ট শুডের জন্য আলাদা কোনো মডাল ভার্ব নেই ফরাসিতে, হ্যাঁ? মডাল ভার্ব নাই আপনার, ওইটা ওই দোভাগ ভার্ব দিয়ে করতে হয়, ঠিক আছে? দোভাগ ভার্বের কন্ডিশনালে কনজুগেশন দিলেই, লাইক এই যে এরকম লিখতে হয়, DEVY, দোভাগ মিন্স কি আছে, টু ডু মাস্ট এরকম আর হ্যাভ কি বা হ্যাভ টু, তাই না? হ্যাভ, হ্যাজ টু অথবা মাস্ট হয়, তো এই ভার্ব দিয়ে আবার শুড হয়, এই ভার্ব দিয়ে কি হয়, শুড হয়। তো শুড কখন হবে, যখন আপনি এরকম লাগবেন, জো ভি আর এস, জো দোবখে, কি হবে, জো হুম হ্যাঁ দোবখে, এটা মানে আই শুড, আই হুম সো ইউ এল ডি, আই শুড টু dob e sorry DEVRAS, to দোবখে, এল আই দোবখে, নো দোবখিও, ও DEVRIZ, vous devriez এল ভে আর এ আই ই এন, devrait। এগুলো মানে কি হবে, শুড। আপনার যখনই শুড লাগবে আপনি এগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? je devrais, আচ্ছা tu devrais, il elle devrait, nous devrions, vous devriez, il elle devrait, এটা হচ্ছে। আর ভুলওয়াক ভার্ব যেটা আছে, VOULOIR, ভুলওয়াক মিন্স কি, টু ওয়ান্ট, তাই না, চাওয়া। তো এটা প্রেজেন্টটা আমরা মনে হয় করছিলাম, ক্লাসটাকে দেখাইছিলাম সেটা মনে নাই। Je vous means কি, I want, হ্যাঁ? To, to vous, then il on, vous, then nous voulons, vous, voulez, il, VEULON, এটা হচ্ছে প্রেজেন্টের ভুল ভার্ব। হুম আপনি যখন বলবেন আই ওয়ান্টেড, এটা বলতে হবে, তাই না, ওয়ান্টেড, তখন কি হবে, তখন হবে সে কি, জেভু যে ভু, রাইট। সবগুলো এরকম হয় না, যে ভু, টুয়া ভু, ব্লা ব্লা ব্লা। এটা কি করবেন, এই যে Ilolorabun. পাস্টের সিস্টেমে, তাই না, প্রভাব যেভাবে হইলে পাঁচটা, যে ভু আর যে ভু, রাইট, যে ভু। হুম ও আচ্ছা, সরি সরি, আমি মনে হয় একটু ভুল লিখেছি, এটা ভু হবে না, এটা ভু তো সি, এটা হবে ভুলু, হ্যাঁ হ্যাঁ ভি ভুলু ও হ্যাঁ হ্যাঁ ইউ এল ইউ, হ্যাঁ? Vulu. ভুলু হবে, সরি, ভু Vulu. মানে সি, ও ইউ এল ইউ, ভুলু হবে, হ্যাঁ? তাহলে যে ভুলু মানে আই ওয়ান্টেড ওয়ান্টেড, ওকে, আই ওয়ান্টেড। তাহলে আপনি যখন বলবেন আই ওয়ান্টেড টু স্টাডি, তখন হবে কি, এ টু ডিআই আর, এ টু দিয়ে, যে ভুলু এ টু দিয়ে। সো আমরা ইংরেজিতে এখানে কি দিয়ে, ওয়ান্টেড হুম এর পর একটা টু ইউজ করি, রাইট? সো হ্যাঁ ফরাসিতে কিন্তু এরকম কোনো টু বা এরকম কিছু দেওয়ার দরকার নেই, কারণ ওটা ওই ভুলুর মধ্যে ওটা হিডেন আছে, ঠিক আছে? সো আলাদা করে কোনো দেওয়ার প্রয়োজন নেই। আপনি জাস্ট কি করবেন, যে ভুলুর পরে ভার্বের বেস ফর্ম দিয়ে দিবেন, ইংরেজিতে যেভাবে দিই, আই ওয়ান্টেড টু এসটিইউ ডিওয়াই, এখানে স্টাডিটা বেস ফর্মে আছে, তাই না? সো ফরাসিতেও ঠিক সেম হইতে হবে, ঠিক আছে? যে ভুলু এতু দিয়ে, যে ভুলু আলে, যে ভুলু মজে, ওকে, যে ভুলু না দে, এরকম। ক্লিয়ার মতো? হুম ওকে। তো মডাল ভার্ব গুলো মূলত এইটাই। ওই পুহের যেটা বললাম, যে কয়টার কথা বললাম, ওইগুলো একটু জাস্ট দেখলেই হবে, না বুঝতে পারবেন যে কোনটার সাথে কোনটা লিঙ্ক। আচ্ছা, আমাদের আজকের পড়া ছিল কন্ডিশনাল প্রেজেন্ট, লো কন্ডিশনাল প্রেজেন্ট, এটা নিয়ে একটু ডিসকাশন করতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কি আমরা আলোচনা করেছিলাম এর আগে? জি মাস একবার হয়েছে ও, তাহলে তো এটা হয়ে গেছে, তাই না? হুম তো আমি তাহলে এখানে কেন আসলাম, বুঝলাম। আচ্ছা, বাই মিস্টেক। তাহলে যেটা বাকি আছে সেটা করে দিয়ে, বাকি আছে হচ্ছে আপনার প্যাসিভ সেন্টেন্স এবং সাবজংটিভ, এই দুইটা বাকি। কন্ডিশনাল প্রেজেন্ট হয়েছে কন্ডিশনাল পাস্ট হয় নাই এটা কি পাস্ট আছে কন্ডিশনাল পাস্ট আছে, জি। পাস্ট হয় নাই না? না এটা পাস্ট ও আচ্ছা আচ্ছা, সেই জন্য মনে হয় আমি আসছিলাম, বাট আমি ভুলে গেছি। কন্ডিশনাল পাস্টে
প্ল্যাটফর্ম অবহেলাতে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। কন্ডিশনাল ফ্রেজ। হ্যাঁ, এই যে কন্ডিশনাল পাথে আছে। তো কন্ডিশনাল পাস্টটা আমি ইংরেজির উদাহরণগুলো দিয়ে আমি লিখেছিলাম, তাই না, যে কোনটা কন্ডিশনাল পাস্টে। সো আমরা ইংরেজি ভাষায় যেই কি বলে থার্ড কন্ডিশনাল যেটা, ওইটা মূলত আপনার আহ, ফরাসিতে হচ্ছে কন্ডিশনাল পাস্ট, ওইটাকে বলে, ঠিক আছে, থার্ড কন্ডিশনাল। সো যেটা হেড দিয়ে লিখতে হয়। এটার গঠন প্রণালীটা কি? গঠন প্রণালীটা হচ্ছে আপনার এই যে আবহাওয়া ভার্বে, দেখেন এটা কিসের কন্ডিশন, এটা আবহাওয়া অকন্ডিশনাল প্রেজেন্ট, হ্যাঁ, কন্ডিশনাল হ্যাঁ প্রেজেন্টে আপনার আবহাওয়া, এটা কিভাবে করবেন? আবহাওয়া ভার্বের ফিউচারের স্টেম ছিল হচ্ছে আ, উ এবং এ, এই তিনটা লেটার ছিল, হ্যাঁ। ওইটার সঙ্গে আপনি জাস্ট পার্কের এন্ডিং অ্যাড করে দিবেন, করে দিলে ওটা কন্ডিশনালি চলে যাবে, ঠিক আছে, কন্ডিশনালি চলে যাবে। দেন দেখেন, ইউভে আসতে, আই উড হ্যাভ বট, আই উড হ্যাভ গড। বট, ঠিক আছে, হ্যাঁ। আর উইল হ্যাভ হলে কি হতো, জাস্ট লাস্টের এস থাকতো না, ওটা হ্যাভ ভার্ব বসতো, তাই না, এই এস না থাকলে ইউ ওকে। হে মানে আই উইল হ্যাভ, আর এস থাকার কারণে আই উড হ্যাভ হয়ে গেছে, আই উড হ্যাভ। তো আই উড হ্যাভ বট কখন বলি, মানে কখন বলি বলতে আহ, ইংরেজিতে কেমনে ব্যবহার করি, ওই যে থার্ড কন্ডিশনাল ওই সিস্টেমে, তাই না? মানে ইফ যুক্ত যে ক্লজটি, সেটা যদি পারফেক্ট টেন্সে থাকে, রাইট, পরবর্তী ক্লজ কিভাবে লিখতে হয়, উড হ্যাভ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়, রাইট, এটা হচ্ছে হুম নিয়ম। হুম হুম তো হুম। এখানেও সেম সেম রুলস, সেম রুলস। তো আচ্ছা, কিন্তু এখানে বিষয় আছে, বিষয়টা হচ্ছে মোস্ট অফ দ্য ভার্ব ওই যে আবহাওয়াকের সঙ্গেই হবে, কিন্তু ওই যে মুভমেন্ট, প্রোনোমিনাল এবং মুভমেন্ট ভার্বগুলো যখন আপনি এই কন্ডিশনালে নিয়ে আসবেন পাথেতে, তখন সেটা কিসের সাথে করতে হবে, এর সঙ্গে করতে হবে, অ্যাডভার্বের সাথে। ঠিক আছে, এর ভার্বের সঙ্গে করতে হবে। তো এর ভার্বে এখন তাহলে আপনার ওই কন্ডিশনাল পাস্টের ইয়ে লাগবে, তাই না, কনজুগেশন লাগবে। তাহলে কিভাবে করবেন? আমরা জানি যে এর ভার্বের ফিউচারের এন্ডিং, সরি, স্টেম হচ্ছে সেফ, এই তিনটা লেটারে সেফ। আপনি যদি এর সাথে হুম। জাস্ট হ্যাভ ভার্ব অ্যাড করেন, তাহলে এটা হবে, এটার মিনিং হবে কি, উইল বি। এটার মিনিং হবে কি, ওকে। উইল বি। বাট হুম। আপনি যখন যদি আমপাক্ষের এন্ডিং অ্যাড করেন, এ আই এস হচ্ছে আমপাক্ষের এন্ডিং, তাই না, এ আই এস, এ আই এস, এ আই টি, রাইট, আই ও এন এস, এ আই হুম। জেড, আই জেড, এ আই এন টি, এগুলো হচ্ছে আমপাক্ষের এন্ডিং। তো আপনি যদি ফিউচারের রুটের সাথে আমপাক্ষের এন্ডিংটা অ্যাড করেন, তাহলে ওটার মিনিং কি দাঁড়াবে, আই ওকে। উড হ্যাভ, কি দাঁড়াবে, উড বি হতে পারে। আচ্ছা, এটার আবার বিষয় আছে, বিষয়টা হচ্ছে এটা উড বিও মিনিং করতে পারে, উড হ্যাভও মিনিং করতে পারে। কারণ কি? কারণ হচ্ছে ইংরেজিতে তো উড হ্যাভ মানে এরকম দুই ভাবে করা যায় না, তাই না, উড হ্যাভ তো সবসময় উড হ্যাভই, রাইট, এটার অল্টারনেটিভ আর কোনো ওয়ে নাই, রাইট, ইংরেজিতে। কিন্তু ফরাসিতে যেহেতু অল্টারনেটিভ ওয়ে আছে, সো আপনি যদি মনে করেন এইটার পরে কোনো একটা নাউন ইউজ করেন, নাউন ইউজ করেন, উড হ্যাভ, আই উড হ্যাভ, যদি মনে করেন যে আই উড হ্যাভ আ হাউস, হ্যাঁ, এরকম যদি একটা ইউজ করেন, সেক্ষেত্রে উড হ্যাভ, উড হ্যাভ বলে, বা আপনি যদি বলেন যে আম, এটা মানে আবার উড বি হতে পারে, কি হতে পারে, উড বি, যেটা এটা বি ভার্ব থেকে আসছে, হ্যাঁ, উড বি। তো আপনি যদি বলেন যে হি উড বি দেয়ার, হ্যাঁ হ্যাঁ, বা হি উড বি আ ডক্টর, এরকম যদি বলেন, মানে ওই মানে আই মিন যেটা বলতে চাচ্ছি যে এই কনজুগেশনের পরে যদি আপনি কোনো একটা নাউন দেন, নাউন ইউজ করেন, সেক্ষেত্রে ওটার মিনিং উড বি, হ্যাঁ, উড বি হবে। হুম। আর যদি আচ্ছা। আবার উড হ্যাভও হতে পারে, উড হ্যাভও হতে পারে যদি ওইভাবে আর ইউজ করেন, উড হ্যাভ অথবা উড বি, দুইটাই হতে পারে। এটা আপনার ডিপেন্ড করবে কি ধরনের সেন্টেন্স আপনি বলতেছেন বা লিখতেছেন। তো তাহলে আমরা এটাকেও কি করব, এই উড হ্যাভ ট্রান্সলেশন করবো, উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। আচ্ছা, চলো আমরা উদাহরণগুলো দেখি। যেমন এখানে লেখা দেখেন, যে সহে আলে, যে সহে আলে, আই হুম। উড হ্যাভ গন, আই উড হ্যাভ গন। আচ্ছা, এই কন্ডিশনাল পাসে আমরা বেসিক্যালি কেন ইউজ করি, কিসের জন্য ইউজ করি? কোন একটা হাইপোথেটিক্যাল কথাবার্তা বলার ক্ষেত্রে, তাই না, যে লাইক সে যদি আহ, সে যদি হচ্ছে নতুন গাড়ি কিনতো, তাহলে সে দুর্ঘটনার শিকার হতো, তাই না। তার মানে এটা কিন্তু একটা হাইপোথেটিক্যাল, আমি কল্পনা করছি বিষয়টা, রাইট, এটা ইটস নট ইন রিয়ালিটি, রাইট, এটা ঘটে নাই, রিয়ালিটিতে ঘটে নাই, রাইট, আমি এটা কল্পনা হুম। করছি। সো যেহেতু সে কিনে নাই গাড়িটা,
দ্যাট ইজ হোয়াই সে তার দুর্ঘটনার শিকারও হয়নি, তাই না? সো এই সকল হাইপোথেটিক্যাল কথাবার্তা যখন আমরা বলবো তখন বেসিক্যালি এই কন্ডিশনাল সেন্টেন্সটা ব্যবহার করতে হয়। এটাকে আমরা বাংলাতে করে থাকি, right? যে Yes. আহ, আহ, মনে করেন একটা দুর্ঘটনার শিকার হলো, তখন আপনি বলতেছেন যে যদি আমার বাচ্চাটাও সেখানে থাকতো তাহলে সেও কি আজকে মৃত্যুবরণ করতো, তাই না? তার মানে কি আপনার বাচ্চা কেউ ছিল? ছিল না, বাট আপনি কল্পনা করছেন, রাইট? ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ইট, রাইট? জাস্ট একটা ইমাজিনেশন করছেন, যদি আমার বাচ্চা থাকতো তাহলে কি হইতো। তো এরকম, হ্যাঁ, এই সেন্স গুলোতে আপনার কন্ডিশনাল বার্তাটা ব্যবহার করতে হয়। আচ্ছা, তো এটা তাহলে কেমনে হবে? ওই তো বললাম যে এর ভার্বের যে ফিউচার স্টেম আছে সেটা কি সেফ, রাইট? এস ও এফ, তিনটা লেটার। এর সাথে সবসময় আপনার আমপাক্ষের যেই ইয়েটা আছে, এন্ডিংটা আছে, এটা অ্যাড করে দিলে ওটা হয়ে যাবে, এবং পরে ডেফিনেটলি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। আর এখানে ওই যে সাবজেক্টের নাম্বার জেন্ডার অনুযায়ী কিন্তু অতিরিক্ত লেটারগুলো আপনাকে অ্যাড করে নিতে হবে, হ্যাঁ, এটা ম্যান্ডেটরি। আচ্ছা, এখানে কিছু উদাহরণ আছে, খেয়াল করেন, দেখেন। J'aurais étudié plus sérieusement si j'avais su l'importance de cet examen. খেয়াল করেন, বলতেছে কি আই উড হ্যাভ, এন্ড কি লেখা আছে? জোহে, মানে আই উড হ্যাভ, তাই না? এটু দিয়ে মানে স্টাডিড, আই উড হ্যাভ স্টাডিড প্লু সিরিয়াস, মানে মোর সিরিয়াসলি, রাইট? যে আমি আরো বেশি সিরিয়াসলি স্টাডি করতাম যদি যাবে সু, মানে কি সু আসছে কোন ভার্ব থেকে? সাবওয়াক ভার্ব থেকে, এসে ভিও আইআর, এসে ভিও সাবওয়াক। সাবওয়াক মানে কি? টু নো, জানা, তাই না? ওইটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সু। তাহলে বলতেছে কি যাবে সু, যাবে সু, হ্যাঁ। ইফ, হ্যাঁ, সি যাবে সু, ইফ আই হ্যাড নোন দ্য ইম্পর্টেন্স অফ দিস এক্সাম, যে আমি যদি এই পরীক্ষাটার গুরুত্বটা বুঝতে পারতাম বা বুঝতাম, তাহলে আমি আরো কি করতাম? সিরিয়াসলি পড়ালেখা করতাম। তার মানে এটা ইন রিয়ালিটিতে ঘটে নাই, তাই না? মানে ঘটে নাই বলতে সে সিরিয়াসলি পড়ালেখা করতে করে নাই, রাইট? এটা হয়নি, কারণ যে সে জানতো না। এরকম আমরা কল্পনা করছি বা একটা হাইপোথেটিক্যাল কথাবার্তা বলার চেষ্টা করছি, তাই না? ওকে, তো সেন্টেন্স স্ট্রাকচারটা খেয়াল করেন। এখানে যে সি যুক্ত যে ক্লজটা আছে, এখানে আপনি ক্লজ বা সেন্টেন্সের পার্টটা একটু বুঝতে হবে। এখানে কিন্তু সেন্টেন্স বেসিক্যালি দুইটা, তাই না? একটা হচ্ছে এই অংশটুকু একটা সেন্টেন্স, সি থেকে শুরু করে এইটা আর একটা সেন্টেন্স, হুম। সো সি যুক্ত যে যেই সেন্টেন্সটা বা যে ক্লজ বলে, গ্রামাটিক্যাল ভাষাতে, গ্রামারের ভাষায় ক্লজ বলে। সো এই যে ক্লজটা বা এই যে সেন্টেন্সটা, এইটা এই এই সেন্টেন্সটাকে বলে হচ্ছে কি বলে আপনার ডিপেন্ডেন্ট ক্লজ। কি বলে? ডিপেন্ডেন্ট, বা এর আরেকটা নাম আছে সাবঅর্ডিনেট ক্লজ। কি বলে? সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট মানে কি? সাবঅর্ডিনেট মানে হচ্ছে কারো অধীনে থাকা, তাই না? কারো অধীনস্থ থাকা। মনে করেন দাস, কোনো কেউ কেউ যদি কারো দাস হয়, সে কি মালিকের অধীনে থাকে, তাই না? অধীনে থাকে, তার মানে সে একজন সাবঅর্ডিনেট, তাই না? সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, তাই না? ডিপেন্ডেন্ট। সো এই সি যুক্ত যেই সেন্টেন্সটি থাকবে, সি সহ যেই পার্টটা থাকবে, ওই পার্টটাকে আমরা কি বলছি? ডিপেন্ডেন্ট ক্লজ, হ্যাঁ, বা সাবঅর্ডিনেট ক্লজ। কারণ কি? কারণটা দেখেন, কারণ হচ্ছে এই সি যুক্ত পার্টটা, এটা একা একা মানে এর প্রকাশ নিজের করবে। সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম না। ফর এক্সাম্পল, আমরা যদি পড়ি যে যদি আমি এই পরীক্ষার গুরুত্ব সম্পর্কে জানতাম, এইটুকু বলে আপনি থেমে গেছেন, এটা তো অর্থ এইটুকুই, তাই না? থেমে, যদি আমি জানতাম। আপনার কি মনের ভাষা সম্পূর্ণ প্রকাশ পেয়েছে? বা যিনি শ্রোতা, তার কি আকাঙ্ক্ষা পূরণ হয়েছে জানার? আকাঙ্ক্ষা পূরণ হয়নি। মানে ইম্পর্টেন্স সম্পর্কে জানলে কি, তারপরে কি, আমাদের একটা কোশ্চেন থেকে যাচ্ছে, তাই না? শ্রোতা যিনি আপনার কথাটা শুনছে, ওনার একটা কি প্রশ্ন থেকে যাচ্ছে, জানার আকাঙ্ক্ষা থাকতে যে আরো কি ঘটেছিল তাহলে, রাইট? সো তার মানে এইটা সম্পূর্ণ কোনো অর্থ প্রকাশ করতে পারছে না একা একা, যার কারণেই আমরা এটাকে বলতেছি এটা নির্ভরশীল, ডিপেন্ডেন্ট, তাই না? কিসের উপর ডিপেন্ডেন্ট? পূর্বে যে ফ্রেজটা আছে সেটার উপর ডিপেন্ডেন্ট। এটার অর্থ ছাড়া এটার সম্পূর্ণ অর্থ বা মনের ভাব কি প্রকাশ পাবে না, ঠিক আছে? পাবে না। এই জন্য এইটা কি, আবার দেখেন উল্টো দিকে, আপনি যদি এইটুকু না নেন, এটুকু টোটালি বাদ দেন, এইটুকু ইটসেলফ এটা নিজে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, এটা কারোর উপরে ডিপেন্ডেন্ট করতে হয় না। এই জন্য এটাকে বলে ডিপেন্ডেন্ট ক্লজ। সরি, ডিপেন্ডেন্ট বলছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন, হ্যাঁ, যেটা কারোর উপর ডিপেন্ডেন্ট না, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে, হ্যাঁ। তো দেখেন, যদি আই হ্যাড স্টাডিড মোর সিরিয়াসলি, রাইট? এটা কি বোঝাচ্ছে? যে আমি খুব সিরিয়াসলি স্টাডি করেছিলাম, তাই না? এরকম সেটা বোঝাচ্ছে। তো এটা বললে পরে আর জানার আমার আগ্রহ নেই বা আকাঙ্ক্ষাও নেই, তাই না? আকাঙ্ক্ষা নেই। তো এই জন্য এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ।
তো যেটা হবে, আপনি ফরাসি বলেন বা ইংরেজিতে বলেন, আমি এত কথা বলার উদ্দেশ্য এটাই আরকি যে, এই যে সি যুক্ত যে ক্লজটি, এইটি আপনি যেখানে সেখানে দিতে পারেন। যেখানে সেখানে বলতে এটা শেষে রাখতে পারেন, এটা ১ম এ রাখতে পারেন। কোন সমস্যা নাই। লাইক আপনি যদি বলেন যে, "Si j'avais su l'importance de cet examen, j'aurais étudié plus sérieusement" এটা এখানে দিতে পারেন। নো প্রবলেম। ঠিক আছে? সো আমরা রিভার্স করে কিন্তু দিতে পারব। হুম? দিতে পারব। সেক্ষেত্রে অর্থ সেম থাকবে। অর্থ সেম থাকবে। তো এই যে আপনার আ কি বলে পাথের যে নিয়মটা কন্ডিশনাল পাথ ওই রুলসটা আমরা কোথায় এপ্লাই করব? ওই রুলসটা এপ্লাই করতে হবে যে স্বাধীন ক্লজে ইন্ডিপেন্ডেন্ট যেই সেন্টেন্সটা যেটা কারোর উপর নির্ভর করতেছে না, একাই অর্থ দিচ্ছে। ওই রুলসটা বেসিক্যালি আপনাকে এখানে এপ্লাই করতে হবে। আর সি যুক্ত ক্লজ এর সাথে কোনো এর সম্পর্ক নাই। হ্যাঁ? মানে সম্পর্ক বলতে এখানে ওই পাথে এই কম্পোজের কন্ডিশনাল পাসের কোনো রুলস এখানে অ্যাপ্লিকেশন হয় নাই। হ্যাঁ? এই টেন্সটা আছে মূলত আপনার ইয়েতে আ বলতে পারেন আমপাক্ষেতে আছে। আমপাক্ষের কনজুগেশন আছে দেখেন জাভে লেখা আছে, তাই না? এটা আমপাক্ষেতে আছে। হুম? এরকম। আচ্ছা। তো আ তো এই তো মোটামুটি আলোচনা করলাম। আর আরেকটা হচ্ছে আচ্ছা স্টকে দিয়ে আছে। এরকম স্টকে দিয়ে আরো কি আছে? আচ্ছা না নেই। বলতেছে "Il serait venu" হ্যাঁ? "He would have come s'il s'il avait pu" এই যে avait pu একটু আগে দেখাইলাম। "s'il avait pu" মানে if he had been able to মানে যদি তার সক্ষমতা থাকতো তাহলে সে কি? আসতো। তাই না? আসতো এরকম হুম। বোঝাচ্ছে। তার মানে এটা সগে দিয়ে কেন লেখা? কারণ ভনু বা ভণিক এটা একটা কি ভার্ব? কি ভার্ব? Wait, মুভমেন্ট ভার্ব, তাই না? মুভমেন্ট ভনিক একটা মুভমেন্ট ভার্ব কাম যেটা। দ্যাট ইস হোয়াই এটা সগে দিয়ে লেখা। বাট ইংরেজিতে ট্রান্সলেশন আপনি উড হ্যাভ ই দেখতে পাচ্ছেন। সেম জিনিসটা, সেম জিনিস দেখতে পারতেছেন। মুসিও আপনার কাছে কি এরকম কোনো লিস্ট আছে যে মুভমেন্ট গুলো শুধু ওই লিস্টে আছে এরকম? হ্যাঁ, লিস্ট আছে, লিস্ট আছে। ওটা আচ্ছা লিস্ট আমাদেরকে ঠিক আছে আমি দিয়ে দিব হ্যাঁ? মুভমেন্ট ভার্বের লিস্টটা দিয়ে দিব। আর প্রোনোমিনাল ভার্ব তো দেখলেই বুঝতে পারবেন, তাই না? ওখানে হ্যাঁ। থ্রু থাকবে, তাই না? ওইটা তো আর লিস্টের দরকার নেই। ওকে। আচ্ছা। তো তাহলে আপনাকে এইভাবে ব্যবহার করতে হবে জিনিসটা। মানে এই গ্রামারটা এভাবে যদিও এই ধরনের কথাগুলো hypothetical কথাগুলো আমরা নরমালি বলি না। মানে এটা আপনার আ ডেইলি লাইফ স্পোকেন এর মধ্যে এটা আসলেও মনে করেন ১ মাসে হয়তো ১ টা আসবে। ১ টা বা ২ টা আসতে পারে। যদি ওই সিচুয়েশন আসে নাও আসতে পারে, রাইট? তো এগুলো তাহলে আমরা কেন শিখছি? শেখার উদ্দেশ্য হচ্ছে ডেফিনিটলি আমরা ল্যাঙ্গুয়েজটাকে তো আমাদের গভীরভাবে বুঝতে হবে, তাই না? বুঝতে হবে প্লাস আমরা যখন কোনো বই পড়তে যাব, কোনো পত্রিকা পড়তে যাব, রাইট? বা কোনো টেক্সট পড়তে যাব, ওই টেক্সটের লেখার ক্ষেত্রে কিন্তু এই ধরনের রুলস গুলো ওখানে থাকবে, রাইট? তো ওইটা দেখার পরে যাতে আপনি বুঝতে পারেন সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। যাতে ভাষাটা আমরা কোনো কিছু আমার মিস না যায়, রাইট? যে আমি প্রতি যে এই সেন্টেন্স সম্পর্কে আমি কি জ্ঞান রাখি, আমার নলেজ আছে, তাই না? তো আপনারা যখন B1 এ যাবেন, B1 এ গিয়ে আরো অ সূক্ষ্ম গ্রামার আছে, হ্যাঁ? আরো মানে ছোট, ছোট গ্রামার আছে বাট ওইগুলো আরো ভাষাকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপনি এখনো অনেক কিছু বুঝতে পারবেন না। প্লাস B1 এ গেলে যেটা হবে, আপনি সচরাচর যেমন সেন্টেন্স গুলো দেখে অভ্যস্ত, B1 এ গেলে কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। আপনার মনে হবে যে আমি নতুন দুনিয়ায় চলে আসছি। ঠিক আছে? এতদিন যা করছি এটার সাথে কোনো মিলই নাই। সো টোটালি একটা নিউ জগতে চলে যাবেন। প্লাস একটু ডেফিনিটলি ভাষার ডিফিকাল্টিটা বাড়বে। তো আপনার যদি এই সকল পূর্বের গ্রামার নিয়ে স্বচ্ছ ধারণা থাকে, তাহলে ওখানে গিয়ে খুব বেশি একটা আপনার গ্রামার নিয়ে অন্তত প্রবলেম হবে না। কারণ B1 এ খুব বেশি একটা গ্রামার নাই। বাট যেগুলো আছে সেগুলো একটু ট্রিকি, হ্যাঁ? ট্রিকি গ্রামার আরকি। প্লাস B1 এর উদ্দেশ্য হচ্ছে আপনার ভাষাটা আরো কমপ্লেক্সিটি টা বোঝা। সেন্টেন্সের স্ট্রাকচার যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যেভাবে আমরা দেখতেছি এরকম অনেক সময় থাকবে না। হ্যাঁ? সেন্টেন্স গুলো আরো কঠিন, কঠিন শব্দ দিয়ে থাকবে। ফিগারেটিভ মিনিং থাকবে লাইক মানে লেখা আছে একটা বুঝাচ্ছে আরেকটা, হ্যাঁ? ওই ইডিয়ম ফ্রেজ এর মতো আরকি। এরকম অনেক ইয়ে থাকবে। প্লাস টোটালি শব্দ এমন শব্দ দেখবেন যে অধিকাংশ শব্দ আপনি কোনদিন শোনেনই নাই। হ্যাঁ? এরকম হবে আরকি। তো এজন্য ভাষাটা এইজন্যই আপনার লেভেল গুলো, হ্যাঁ? কারণ আপনি যখন B1 লেভেল পর্যন্ত করতে পারলে, কমপ্লিট করতে পারলে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আ দিস ইজ স্ট্যান্ডার্ড। আপনি সবকিছুই করতে পারবেন। B1 টা করতে পারলে। আচ্ছা, তো এইটুকুর মধ্যে কি প্রশ্ন আছে? যতটুকু বুঝাইলাম আপনাদের কন্ডিশনাল পাসে না নিয়ে মুসি। মাদাম আরিফা আপনার প্রশ্ন আছে? ছিল স্যার। প্রশ্ন নাই। আচ্ছা, সমস্যা আমি এক্সারসাইজ দিয়ে দিব। এবার আর আগের মতো এক্সারসাইজ দিয়ে দিব। এক্সারসাইজ গুলো আবার একটু করে দিয়েন তাহলে। আর প্রবলেম থাকলে আমরা আবার প্রয়োজনে নেক্সট ক্লাসে আলোচনা
আচ্ছা, আরেকটা জিনিস আজকে আলোচনা করি, সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। হ্যাঁ, প্যাসিভ সেন্টেন্সটা আমরা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, একটু যাই ওখানে। আচ্ছা, আমরা আজকে প্যাসিভটা করাই আপনাদের, হ্যাঁ, দেন আমরা লিসনিং করবো প্যাসিভ পরে। তো প্যাসিভ বাক্যটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে লাগবে, হ্যাঁ। সচরাচর আমরা লাগবে, বলতে হবে, অনেক প্যাসিভ বাক্য পাবেন। তো এই টপিকটা কিন্তু গুরুত্ব আছে, স্পোকেনের ক্ষেত্রে অনেক গুরুত্ব আছে। তো প্যাসিভ জিনিসটা কি? প্যাসিভ জিনিসটা হচ্ছে আমি কোনো কাজ, মানে সেন্টেন্সের যে কাজটা, অ্যাকশনটা, সেই অ্যাকশনটা ডিরেক্টলি ঘটতেছে না, তাই না? ওটা প্যাসিভলি ঘটতেছে, তাই না? প্যাসিভলি ঘটতেছে। সো আমরা ইংরেজিতে তো প্যাসিভ যেভাবে পড়ে আসি, ফরাসি ভাষায় এক্স্যাক্টলি সেম, মানে ওই রুলস গুলো একইভাবেই করতে হবে। আমরা টোটালি 4টা টেন্সে প্যাসিভ দেখার চেষ্টা করব, দেখি কতদূর করা যায়। আচ্ছা, আমরা ইংরেজিতে প্যাসিভটা কিভাবে পড়ি একটা উদাহরণ দেই, উদাহরণ দিয়ে বুঝাই তাহলে ভালো হবে একদম। লাইক নর্মাল একটা যদি সেন্টেন্স লিখি, তাহলে যদি বলি যে হি কি বলে, হি পি এল এ ওয়াই, হি প্লেস ক্রিকেট, হ্যাঁ, ক্রিকেট, হি প্লেস ক্রিকেট। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স, সাবজেক্ট আছে, দেন ভার্ব আছে, দেন অবজেক্ট আছে, তাই না? এখন আমি যদি এই কথাটা একটু ঘুরায় বলতে চাই, তাহলে কি হবে? Cricket, cricket is PLAY. It is played by him. প্যাসিভ করলে এভাবে হবে, তাই না? ক্রিকেট ইজ প্লেড বাই হিম, মানে তার দ্বারা ক্রিকেট খেলা হয়েছে বা হয়ে থাকে, হ্যাঁ, এরকম। তো এখানে চেঞ্জ গুলো কি কি আসছে? কিছু ইউনিভার্সাল কথা আছে। ইউনিভার্সাল হচ্ছে প্যাসিভ বাক্যে যেই ভার্বটা থাকে, প্রিন্সিপাল ভার্বটা থাকে, এটা সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে। এটা ইউনিভার্সাল, সেটা আপনি ফ্রেঞ্চ বলেন, জার্মান বলেন বা ইংলিশ বলেন, হ্যাঁ। প্যাসিভ মানে প্রিন্সিপাল ভার্ব বা বাক্যের মেইন যে ভার্বটা, যেটা দ্বারা অর্থ বোঝাবে কোনো কিছু, অর্থটা নিব, ওই ভার্বটা সব সময় পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে। এটা একটা ইউনিভার্সাল কথা। আর আরেকটা ইউনিভার্সাল কথা হচ্ছে প্যাসিভ বাক্যে অবশ্যই একটা বিভার থাকতে হবে। বিভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ, এগুলো থাকতে হবে, এগুলো থাকতেই হবে, না থাকলে প্যাসিভ হবে না। সো এই দুইটা কথা ইউনিভার্সাল। সো আমরা এটা টেন্সটা কি দেখলাম? টেন্স দেখলাম যে এটা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করেছি, সাবজেক্ট, প্যাসিভ অ্যাক্টিভ বাক্যে যে অবজেক্টটা ছিল, এই অবজেক্টকে আমি প্যাসিভ বাক্যে কি করেছি? সাবজেক্ট বানিয়েছি, তাই না? সাবজেক্ট করেছি। করার পরে আমাদের দ্বিতীয় যে জিনিসটা দেখতে হয়, সেটা হচ্ছে অ্যাক্টিভ যেই বাক্যের উপরে বেস করে আমি প্যাসিভটা লিখতেছি, সেই বাক্যটা আসলে কোন টেন্সে ছিল, রাইট? কোন টেন্সে? সো আমরা দেখছি যে এখানে এটা প্রেজেন্ট টেন্সে ছিল, রাইট? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বগুলো কি কি? অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ এবং আর, হ্যাঁ। তো এখন আমাকে, তাহলে আমি কোনটা দিব? এম দিব, ইজ দিব, না আর দিব? এটা ডিপেন্ড করবে আবার আমি যেই প্যাসিভ বাক্যে যেই সাবজেক্টটা লিখেছি, অবজেক্টটা সাবজেক্ট করেছি, সেই সাবজেক্টটা কোন রূপে, এটাকে যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে, প্লুরাল হলে আর হবে, ঠিক আছে? সো এটা যেহেতু ক্রিকেট সিঙ্গুলার, দ্যাট ইজ ওয়াই ইজ। দেন দেখতে হবে যে আমাদের প্রিন্সিপাল যে ভার্বটা বলতেছি যে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে, এইটা দেখতে হবে, এবং ওইটার পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা ইমিডিয়েটলি আফটার দ্য বিভার বসায় দিতে হবে। বসানোর পরে একটা বাই অ্যাড করতে হবে, এটা নতুন করে আনতে হবে, এর মধ্যে কোনো জায়গায় বাই নাই, বাট এটা নতুন করে আনতে হবে। আর দেন হচ্ছে যেটা হবে যে অ্যাক্টিভ বাক্যে যে সাবজেক্টটা থাকবে, ওই সাবজেক্টের অবজেক্টিভ প্রোনাউনটা বসাতে হবে। এই হির অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হিম, হি, হিম, হিজ, তাই না? তো সেকেন্ড যেটা, ওটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। সো আমরা হিমটা বসাইতে হবে। সো অ্যাডভান্সড প্যাসিভ বাক্যগুলোতে এই বাই কিন্তু ম্যান্ডাটরি না, বা বাই অনেক জায়গায় থাকবেও না। লাইক অনেক সময় দেখবেন যে আম, কি বলে, কিছু প্রিপোজিশন থাকে যেই
কি বলে এটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঁ। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত ওই সকল জায়গাগুলোতে আপনি বাই দেখবেন না, বা বাই ম্যান্ডেটরি না আর কি, বাট এই নর্মাল বাক্যগুলোতে ডেফিনেটলি লাগবে বাই, হ্যাঁ। তো এই চেঞ্জটা আমরা দেখতে পারলাম। এখন এটা যদি আমরা ফ্রেঞ্চে করি, এই জিনিসটা ফ্রেঞ্চে সেম হবে, একইভাবে হবে। তো দেখেন ধাপগুলো লেখা আছে, আপনারা একে একে বাংলায় যেহেতু লেখা আছে পড়ে বুঝতে পারবেন। কি বলতেছে? অ্যাক্টিভ বাক্যের অবজেক্টকে প্যাসিভ বাক্যে সাবজেক্ট করতে হয়, কখনো কখনো সাবজেক্ট ঠিক রেখেই প্যাসিভ করা যায়। আচ্ছা, এটা অ্যাডভান্স কথাবার্তা, হ্যাঁ, অ্যাডভান্স প্র্যাকটিস, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা নর্মাল গুলো শেখার চেষ্টা করতেছি। দেন অ্যাক্টিভ বাক্যের টেন্স এবং প্যাসিভ বাক্যের সাবজেক্ট অনুযায়ী একটি বিভার বসাতে হয়। মানে অ্যাক্টিভ বাক্যের টেন্স কোন টেন্সে আছে বললাম, এবং প্যাসিভ বাক্যের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, তার উপর ডিপেন্ড করে একটা বিভার বসাতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। তৃতীয় ধাপে আমরা কি করব? অ্যাক্টিভ বাক্যের প্রিন্সিপাল ভার্বটি পাস্ট পার্টিসিপল রূপটি বসাতে হবে, হ্যাঁ, মানে মেইন যে ভার্বটা অ্যাক্টিভ বাক্যে আছে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এক্ষেত্রে ফরাসিতে প্রিন্সিপাল ভার্বটির সাথে প্যাসিভ বাক্যের সাবজেক্টের নাম্বার এবং জেন্ডার অনুযায়ী। আচ্ছা, এখানে একটা এক্সট্রা কথা হচ্ছে ফরাসির ক্ষেত্রে, ফরাসিতে যত প্যাসিভ হবে সেটা যেই টেন্সেই হোক না কেন, প্যাসিভ হলেই যেটা হবে আপনার প্রিন্সিপাল যে ভার্বটা যেটা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে ওটা সবসময় ওর শেষে ওই যে ওই অতিরিক্ত লেটার গুলো অ্যাড হবে, লাইক ও অ্যাড হতে পারে, এস অ্যাড হতে পারে, অথবা ওএস অ্যাড হতে পারে, হ্যাঁ। এটা ওই যে এডভার্ব দিয়ে পাস করলে যেমন হয়, ঠিক আছে। এটা কেন হবে? কারণ এখানে প্রতিটা ফরাসিতে প্রতিটা প্যাসিভ বাক্যের মধ্যে এডভার্বের একটা সংমিশ্রণ আপনি পাবেন, হ্যাঁ, এডভার্ব এর মধ্যে কোনো না কোনো ভাবে ইনভলভ আছে। সো দ্যাট ইজ ওয়াই আপনাকে ওই এর সাথে প্রিন্সিপাল ভার্বের সাথে একটা অতিরিক্ত লেটার বসাতে হবে। এটা কিসের উপর ডিপেন্ড করে? ওই বাক্যের সাবজেক্টের উপরে, যে সাবজেক্ট কোন ফর্মে আছে সেটার উপর। আচ্ছা, আমরা আসতে চাই, হ্যাঁ। চতুর্থভাবে কি করবেন? এরপর সাধারণ নিয়মের ক্ষেত্রে একটি বাই বসাতে হয়, ব্যতিক্রমও রয়েছে। পঞ্চম ধাপ, অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টটি প্যাসিভ বাক্যে অবজেক্ট হিসেবে বসে। চলেন আমরা পড়ি। ফর্ম পাসিভ ও প্রেজেন্ট। আমরা বলেছি যে চারটা টেন্সে বেসিক্যালি প্যাসিভ হয় ফরাসিতে। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং আরেকটা ইমপারফেক্ট। সো এগুলোতে আমরা হচ্ছে ইয়ে করবো, প্যাসিভ করবো। তো প্রথমটা কি? পাসিভ ও প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সে প্যাসিভ। আচ্ছা, নিয়মটা কি? স্ট্রাকচার দেখেন, এথ ও প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সে এড ভার্বের কনজুগেশনটা লাগবে, প্লাস পার্টিসিপ পাসে মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাঁ। আর এর পূর্বে তো সাবজেক্ট থাকবে, জাস্ট ভার্ব কিভাবে হবে সেটা ততটুকু লেখা আছে এখানে। এর খেয়াল করেন। আম, কি বলছে? l'artiste illustre le livre avec des dessins। আচ্ছা, আরেকটা কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি যখন প্যাসিভ করবেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, অ্যাক্টিভ বাক্যে যে অবজেক্টটা থাকবে ওই অবজেক্টটা সবসময় ডিরেক্ট অবজেক্ট হইতে হবে। এটা দেখেন, একটা উদাহরণ দিয়ে দেখাই। বলি হি গোস টু এমআরকেটি মার্কেট, এই বাক্য কখনো প্যাসিভ হবে না। বিকজ, কারণ কি? কারণ হচ্ছে মার্কেটটা একটা ইনডিরেক্ট অবজেক্ট। কিভাবে বুঝলাম? এর পূর্বে একটা প্রিপজিশন আছে, তাই না? সো টু মার্কেট কখনো তো সাবজেক্ট হতে পারবে না, তাই না? পারবে না। যার কারণে আমরা এটা প্যাসিভ করতে পারবো না, পারবো না। তো এই জন্য বলতেছি যে প্যাসিভ করতে হলে ওই বাক্যের, অ্যাক্টিভ বাক্যের অবজেক্টটা সবসময় কি থাকতে হবে? ডিরেক্ট অবজেক্ট, ওর পূর্বে কোনো প্রিপজিশন থাকা যাবে না। এটা কেন বললাম? এই এই সেন্টেন্সটা খেয়াল করেন। লার্টিস্ট, কি লেখা আছে? Sorry, হ্যাঁ, লেখা আছে লার্টিস্ট দ্য আর্টিস্ট, এটা হচ্ছে কি? সাবজেক্ট। ইলুস্ট মানে ইলাস্ট্রেট করে, রাইট? ইলুস্ট, এটা হচ্ছে ভার্ব। লো লিভর, দ্য 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 বুক, রাইট? এটা হচ্ছে অবজেক্ট। আবেগ দে দেসা, দেখেন, আবেগ দে দেসা এন্ড দে দেসা, এটাও একটা অবজেক্ট, কিন্তু এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কারণ কি? এখানে একটা আহ্বাক আছে, এটা প্রিপজিশন আছে, রাইট? সো আপনি এটাকে সাবজেক্ট করতে পারবেন, এটা সাবজেক্ট হবে না। ঠিক আছে? তাহলে প্যাসিভ করতে গেলে আমাকে লো লিভ, যে ডিরেক্ট অবজেক্টটা আছে যেখানে ভার্বের পরে এবং অবজেক্টের পূর্বে মাঝামাঝি কোথাও এখানে কোনো প্রিপজিশন নেই, তার মানে ডেফিনেটলি এটা একটা ডিরেক্ট অবজেক্ট, তাই না? তো এই ডিরেক্ট অবজেক্টটাকে নিয়ে আমাদের বাক্যটাকে প্যাসিভ করতে হবে, হ্যাঁ? তাহলে আমরা এটাকে কি করব? ইনডিরেক্ট যেটা প্রিপজিশন সহ আছে ওইটা আপনি বাক্যের শুরুতে বসাই দিলেই হবে, অথবা কখনো কখনো ভার্বের পরেও চলে আসে, হ্যাঁ। এটা ওই বাক্যে কিভাবে আছে সেটার উপর ডিপেন্ড করে, হ্যাঁ, ডিপেন্ড করে। তো নরমালি আর কি শেষে বসাই দিতে পারবে। তো তাহলে আমরা আপাতত এটুকু রেখে দিলাম, যেহেতু এটার কোনো কাজ নাই, এটা যেমন থাকবে তেমনই বসাবো, হ্যাঁ। প্রথমে তাহলে কি করব? এই যে একটি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাহলে এই অবজেক্টটাকে আমি সাবজেক্ট বানাবো। তাহলে লিভ, হ্যাঁ, প্যাসিভ করার সময় সাবজেক্ট করলাম। করার পরে এটা কোন টেন্সে আছে? লাস্টিস ইলুস্ট, ইলুস্ট এটা প্রেজেন্ট টেন্সে আছে। সো আমরা টেন্স আইডেন্টিফাই করলাম।
এবং লো লিভ এটা নাম্বার জেন্ডার কি, নাম্বার জেন্ডার না হলেও চলবে, জাস্ট নাম্বার আগে, সিঙ্গুলার না প্লুরাল, এটা সিঙ্গুলার, তাই না? সিঙ্গুলার এবং এটা প্রেজেন্ট, তাহলে আমরা কোন টেন্স বসাবো? বি ভার্বের প্রেজেন্ট টেন্সের কনজুগেশন। দ্য বুকের সাথে কি হয়? ইজ হয়, তাই না? দ্য বুক ইজ হয়, রাইট? তো আমরা ইজ এখানে বসাই দিলাম, দেখেন লো লিভ এ। এখন থার্ড কাজটা কি করতে হবে? থার্ড কাজ হচ্ছে এই যে অ্যাক্টিভ বাক্যে যে প্রিন্সিপাল ভার্বটা ছিল, এই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তাই না? আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে জানি, এটা হচ্ছে রেগুলার ফার্স্ট গ্রুপের ভার্ব। হ্যাঁ, তো দেখেন ওর উপরে 100 আছে, তাহলে ইলুস্ট খে, হ্যাঁ ইলুস্ট খে হয়ে গেল পাস্ট পার্টিসিপল ফর্ম। দেন একটা অতিরিক্ত কি আনতে হবে? চতুর্থ ধাপে একটা পাখ আনতে হবে, বাই। পাখ মানে কি? বাই, ইংরেজিতে যেমন এনেছিলাম বাই, তাই না? পাখ আনতে হবে। আনার পরে কি করতে হবে? অ্যাক্টিভ বাক্যে যে সাবজেক্টটা আছে ওইটাকে সোজা নিয়ে এসে বায়ের পরে বসাতে হবে। তাহলে কি করবো? পাখলাতিস, বাই দ্য আর্টিস্ট, হ্যাঁ বাই দ্য আর্টিস্ট। এখন আমাদের তাহলে বাক্যের ইনডিরেক্ট অবজেক্ট এখানে পড়ে আছে, আমি সোজা নিয়ে ওটা লাস্টে বসাই দিলাম, আবেগ দিয়ে দিয়েছে, হয়ে গেল। ঠিক আছে, প্যাসিভ হয়ে গেল। আচ্ছা, টেন্সটা দেখাচ্ছি আপনাদের। টেন্সটা দেখেন, আর একটু আলোচনা করি, সেটা হচ্ছে এখানে খেয়াল করেন, লো লিভ এটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, তাই না? ম্যাসকুলিন সিঙ্গুলার। দ্যাট ইজ হোয়াই ইলুস্ট্রে ভার্বের শেষে কোনো অতিরিক্ত লেটার অ্যাড হয়নি, হয়নি। সো এখানে তেমন অ্যাডের দাঁড়ান দু একটা আছে কিনা দেখি। হ্যাঁ আছে, ওকে আচ্ছা, এই যে দেখেন এই সেন্টেন্সটাতে দেখেন, এই সেন্টেন্সটা খেয়াল করেন, লা génieur assemble les pièces du robot, মানে বলতেছে ইঞ্জিনিয়াররা অ্যাসেম্বল করেছে একসাথে, একসঙ্গে করেছে, মানে বা সেট করা কোনো কিছু, এলোমেলো হয়েছিল একসাথে, একটার সাথে আরেকটা দিয়ে সেট করা কি, লে পিয়াজ দো হবো, মানে রোবটের যেই পিস গুলো, বা রোবটের ইয়েগুলো, এগুলো তারা একসাথে করছে। এখন লেপিয়াস এটা দেখেন শেষে ও প্লাস এস আছে, তার মানে এটা ফেমিনিন প্লুরাল নাউনটা, তাই না? তো এটাকে যখন ইয়ে করা হয়েছে, এখানেও কিন্তু দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে লেপিয়াস, হ্যাঁ ও না সরি, এই টোটালটা মিলে একটা একক অবজেক্ট, এই দু দিয়ে এটা আলাদা কোনো এন্টিটি না, একটা অবজেক্ট। তাহলে এটাকে আমরা কি করব? সাবজেক্ট করবো, তাই না? লেপিয়াস দু হবো, লেপিয়াস দু হবো সাবজেক্ট করলাম, করার পরে কি দিলাম? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে এবং পিএস হচ্ছে প্লুরালে আছে, এই জন্য এখানে স আর দিতে হবে, ইজ দিলে আর হবে না, কারণ সাবজেক্ট প্লুরাল আছে, তাই না? ওকে, দিলাম স। দেওয়ার পর দেন আসম্বলে, এখানে আসম্বলে কেমন লেখা ছিল, এখানে পরিবর্তনটা দেখেন, এই যদি এই দুটা লেটার বাদ দেন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই ওর 100 পর্যন্ত, তাই না? সাথে আরো দুইটা অতিরিক্ত লেটার আছে, ও প্লাস এফ আছে। এটা কেন? কারণ হচ্ছে এই যে প্যাসিভ বাক্যে যে সাবজেক্টটা ছিল, এই যে পিএস, এই পিএসটা কি ফেমিনিন প্লুরাল, সো ফেমিনিন হওয়ার কারণে ও, প্লুরাল হওয়ার কারণে এস, দুটো অতিরিক্ত লেটার মেইন ভার্বের সাথে অ্যাড করেছে। প্লাস পাখ মানে বাই, বাই দিয়েছে, প্লাস অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট কি ছিল? লাজেনিয়াহ, লাজেনিয়াহটা শেষে, বাই দ্য ইঞ্জিনিয়ার। হ্যাঁ, দ্য পিসেস, দ্য রোবটস পিসেস আর অ্যাসেম্বলড বাই দ্য ইঞ্জিনিয়ার। হুম, এটা, তো এটা সবসময় আপনাকে ফলো করতে হবে এই বিষয়গুলো। প্যাসিভ মানে এরকম মনে রাখবেন যে আপনি প্যাসিভ বাক্যে যে সাবজেক্টটা দিচ্ছেন ওই সাবজেক্টের দিকে তাকাবেন, যে ওইটা কোন নাম্বার জেন্ডারে আছে, ঠিক আছে? সেই নাম্বার জেন্ডার অনুযায়ী এটা ইয়ে করতে হবে, ঠিক আছে? ওকে, সো ইয়েগুলো কি বলে, প্রেজেন্ট গুলো সব এভাবেই করতে হবে। প্রেজেন্ট গুলো এই নিয়মে করবেন, যে কোনো ইয়ে এটা এরকম করবেন। আচ্ছা, প্রেজেন্টে কোনো প্রশ্ন আছে? এগুলাতে একটু কঠিন বাক্য আছে, আমি সোজা বাক্য আপনাদের দিয়ে দিব, হ্যাঁ ইংরেজিতে দিয়ে দিব, আপনারা ওটা ফ্রেঞ্চ করে আমাকে দিয়ে দিন, এক্সারসাইজ দিয়ে দিব। পরে চলেন, মাদাম আপনার প্রশ্ন আছে? এখানে কিছু এক্সারসাইজও আছে। আচ্ছা, এবার চলেন আমরা পাঁচে চলে যাই, ফর্ম পাসিভ ও পাসে কম্পোজে, হ্যাঁ ফর্ম পাসিভ, প্যাসিভ ফর্ম ও পাসে কম্পোজে। পাসে কম্পোজিটে আমরা কিভাবে প্যাসিভ করবো, হ্যাঁ আচ্ছা, এটাতে আবার আর একটু বেশি ঝামেলা আছে। ঝামেলা বলতে ওই যে ওই একই ঝামেলা বারবার, এই জন্য শুরুতে আহ, মানে A1 এর স্টুডেন্টদেরকে আমরা বলে দিই যে এই এত এবং আবহাওয়া ভার্ব, এটা আপনার কোনোদিন পিছু ছাড়বে না ফরাসি ভাষা শিখতে গেলে, আপনার সব জায়গায় লাগবে, ঠিক আছে? কই যাবেন আপনি, এত আবহাওয়া তার কিছুই হয় না সোজা কথা, টেন্স বিশেষ করে টেন্সের ক্ষেত্রে, হ্যাঁ ফরাসি ভাষায় কিছুই হয় না। তো দেখেন, আপনি যখন পাসে কম্পোজিটে প্যাসিভটা করবেন তখন কেমন কিভাবে হবে এটা, আবহাওয়া অথবা এত ও খেজন, মানে প্রেজেন্ট টেন্সে আবহাওয়া এত ভাবে কনজুগেশনটা লাগবে, প্লাস এখানে একটা অতিরিক্ত এতে বসাতে হবে, এতের পরে হচ্ছে পাস্ট পার্টিসিপল ভার্বের মেইন যে ভার্বটা, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে।
এন্ড আবহাওয়া এবং এত দুটোই কেন লাগবে? কারণ আমরা জানি ওই যে পাসে কম্পোজিট যখন করেছি, পাসে কম্পোজিটের মুভমেন্ট সময় ভার্ব। কি দুই ভাবে করেছিলাম, তাই না? মুভমেন্ট ভার্ব এবং প্রোনোমিনাল ভার্ব গুলো এর সাথে করেছিলাম, তাহলে অবশ্যই প্যাসিভেও তো ওই মুভমেন্ট ভার্ব আসতে পারে, প্রোনোমিনাল ভার্ব আসতে পারে, তাই না? তখন আমি কি করবো তাহলে, তাই? এই জন্য ওইগুলা এর ভার্বের সাথে আপনাকে প্যাসিভ করতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই। আর বাদ বাকি সব ভার্বগুলো আপনার কি বলে আবহাওয়ার সাথে করতে হবে। আচ্ছা, এখানে তো বিশাল সেন্টেন্স আছে, আমার মনে হয় এত বড় সেন্টেন্স দেখাইলে আপনাদের প্রবলেম হইতে পারে। আমি এটা স্কিপ করে গেলাম, হ্যাঁ? আপনার ছোট সেন্টেন্স দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, বা এটা আমি দিয়ে দিব, আপনারা নিজেরাও দেখে নিতে পারেন। Just a moment. Just condition statement. Form passive, এখানে তারপর বলবো। হুম, okay. আচ্ছা, এখানে রুলস গুলো এর মধ্যে, আচ্ছা এখানে একটা করে তো উদাহরণ দেওয়া আছে, এই একটা করে উদাহরণ আপনি দেখেন। আমরা আমরা মাত্র কি এটা শেষ করেছি, হ্যাঁ? এটা শেষ করছি, এখন আমরা এখানে আছি ফর্ম পাসিভ ও প্রেজেন্ট, পাসে কম্পোজিট ও পাসে কম্পোজিট। দেখেন কিন্তু এখানে জাস্ট প্যাসিভই করা আছে, অ্যাক্টিভ করা নাই। আচ্ছা, আমি অ্যাক্টিভটা তাহলে লিখতে হবে, হ্যাঁ? অ্যাক্টিভটা লিখতে হবে। এটা হচ্ছে, আচ্ছা এখানে কি বাক্য ছিল? ওকে, এতে কি পাবে? লেতু দিও, ওকে লেতু দিও, লেতু দিও আ ইসিআরআইটি একই এলইটিটিআর লেতু, এরকমই তো ছিল মনে হয়, আই থিঙ্ক। এতে কি পাবে? হ্যাঁ ঠিক আছে, এরকমই ছিল। ওকে। হুম, ওকে। তো দেখেন উনলেত বা এখানে লালেত ও দিতে পারে না? লালেত আচ্ছা, এতে লাই দিয়ে দিলাম, লালেত। লেত দিও আইকি লালেত, এটা ইংলিশ ট্রান্সলেশন কি হবে? দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট, ডব্লিউআরওটি, রোড দা, এলইডব্লিউডিআর লেটার, এরকম হবে, তাই না? এডব্লিউডিআর লেটার। ওকে, এখন তাহলে নিয়ম অনুযায়ী কি করব? এখানে দেখতে লেতু দিয়ে হচ্ছে সাবজেক্ট, আইকি এটা ভার্ব, লালেত হচ্ছে অবজেক্ট। এটা কোন টেন্সে আছে এটা তো আমরা বুঝতে পারছি, পাসে কম্পোজিট আছে, তাই না? এই যে আবহাওয়া ভার্বের কনজুগেশন প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? এটা পাসে কম্পোজিট দেয়া। তো আমরা তাহলে কি করব? এখন প্যাসিভ করতে গেলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে করে নিব, তাহলে লা এলে লালেত, হ্যাঁ নিয়ে নিলাম। নেওয়ার পরে কি করতে হবে? এটা টেন্স দেখতে হবে এবং এটার নাম্বার দেখতে হবে, দেখো রাইট? এটা কোন টেন্স আছে? পাসে কম্পোজিট, পাস্ট টেন্স। আর এটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, তাই না? তাহলে আবহাওয়া ভার্ব কোনটা হবে? এটা যদি এক্রি, তাহলে এর তো হবে না, আই হবে, তাই না? এখানে আই হবে, লালেত আ। এখন পাঁচটা আমাদেরকে অতিরিক্ত একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এতে অ্যাড করতে হবে। কি এতে অ্যাড করতে হবে? এতে, এতে মানে বিন। এতে মানে কি? না না না, ইটস নট সামার। আপনি কি সামার বলছেন? আচ্ছা আচ্ছা, না এটা কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করেছিলাম যে কখন সামার কখন বিন, তাই না? আমি বলেছিলাম সামার যখন হবে তখন ওটা একটা নাউন, তাই না? নাউন না, সামার একটা নাউন, তাই না? অবশ্যই ওটার পূর্বে কি কোনো না কোনো আর্টিকেল থাকবে, রাইট? আর্টিকেল থাকবে। তো এটা, আর যখন আর্টিকেল থাকবে না তখন ওটা বিন বুঝাবে, তখন এটা ভার্বের পূর্বে তো আর আর্টিকেল থাকে না, তাই না? ওটা তখন ভার্ব বুঝাবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা ভার্ব বুঝাচ্ছে, বিন বুঝাচ্ছে। তাহলে এটা আমাদের পাসে কম্পোজিটে প্যাসিভ করতে গেলে এই এতেটা আমাদেরকে অতিরিক্ত নিয়ে আসতে হবে, ঠিক আছে? নিয়ে আসতে হবে, তাহলে নিয়ে আসলাম লালেত আয়তে দা। দেন কি করব? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন পাস্টটা খুবই সোজা, কারণ কি? কারণ আমরা পাসে কম্পোজিটে অলরেডি পাস্ট পার্টিসিপল ফর্মটা দেয়াই থাকে, রাইট? দেয়াই থাকে। ওকে, সো আমরা জাস্ট ওইটা এখানে নিয়ে এসে দিয়ে দিব। আচ্ছা, লেট কি হবে? তারপর মানে বাই নিয়ে আসতে হবে। দেন কে লিখছে? বাই দ্য স্টুডেন্ট, তাই না? তাহলে আমি স্টুডেন্টটা বসাই দিব, এ টু দিয়া এ টু দিও। কিন্তু এখানে একটা চেঞ্জ আছে। চেঞ্জের কথাটা কি আপনাদের বলেছিলাম যে
প্যাসিভ বাক্যের সাবজেক্টের নাম্বার জেন্ডার অনুযায়ী প্রিন্সিপাল ভার্বের সাথে অতিরিক্ত লেটারগুলো বসবে। এখন দেখেন প্যাসিভ বাক্যে যে লেটারটা এটা কি আছে? ফেমিনিন সিঙ্গুলার না? সিঙ্গুলার। ফেমিনিন হুম সিঙ্গুলার আছে, তাই না? এই জন্য আপনাকে অতিরিক্ত এখানে একটা ও অ্যাড করতে হবে, কারণ এটা সাউন্ড হবে এখিত, টি পর্যন্ত সাউন্ড হবে। হ্যাঁ, লা লেট্র আ এতে এখিত পাখ লেতুদিয়ন। এখানে তাই আছে, দেখেন লা লেট্র আ এতে এখিত পাখ লেতুদিয়ন। ঠিক আছে না? ঠিক আছে, হ্যাঁ, হুম ওকে। এইভাবে আমরা জাস্ট মনে রাখবেন যে মডাল, সরি, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব, এটা দুইটার মাঝে আমাদের পাশে কম্পোজের প্যাসিভে কি আনতে হবে? এতে শব্দটা অতিরিক্ত আনতে হবে। ঠিক আছে, যেটা প্রেজেন্টে দরকার নাই। লাইক এটাই যদি আপনি প্রেজেন্ট পড়েন তাহলে কি হবে? তখন এর বেসিক্যালি এরকম থাকবে, রাইট? লেতুদিও এক্সি লা লেত্র, এটা প্রেজেন্ট টেন্স হয়ে গেছে, তাই না? তো আপনি যদি এটাকে প্যাসিভ করেন তাহলে কি হইতো? লা লেট, আচ্ছা, লা লেট হচ্ছে এখন কি হবে? এ হবে, ইজ হবে, তাই না? এ এ টি আর আই টি ই, এক্সি পাস লেতুদিও, এরকম হবে, তাই না? দ্য লেটার ইজ রিটেন বাই দ্য স্টুডেন্ট, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এখন, তাই না? এই জন্য এম ইজ আর এরকম থেকে ভার্বটা নিতে হবে, তাই না? নিতে হবে। হুম। আচ্ছা, সো এভাবে হচ্ছে প্রেজেন্ট, এভাবে হচ্ছে পাস্ট, যেভাবে আপনি করতে পারেন। মাদাম আরিফা, আপনার প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন, ক্লিয়ার করে নেন। প্যাসিভ নিয়ে কোনো প্রশ্ন? জি না স্যার, প্রশ্ন নাই না? পরে শুনলাম। এগুলো তো জি সহজ আছে, প্রশ্ন থাকার কথা না। আচ্ছা, তো এটা দুইটা আমি অ্যাক্টিভ প্যাসিভ লিখে দিলাম। অ্যাক্টিভ, সরি, অ্যাক্টিভ, আর এটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ সেন্টেন্স, প্যাসিভ, এটা এটাই বলি। আপনাদের এই দুইটা দুইটা জাস্ট এটা মনে রাখবেন আপনারা, এই দুইটা সেন্টেন্স মনে রাখলেই আপনারা প্যাসিভ নিজের মতো যে কোনো সময় করে নিতে পারবেন, করে নিতে পারবেন। Okay, পরেগুলো দেখেন। কগনো পাসিভ আ লাম্পাকপে, আম্পাকপেতে প্যাসিভটা কিভাবে হয়? আম্পাকপে করতে গেলে আমাদের যেটা লাগবে, এত ভার্বের আম্পাকপের কনজুগেশনটা লাগবে, প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তো এটা বেসিক্যালি এরকম হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে যেটা লেখা আছে যে লা লালের ইটিআই এতে ইআরআইটি এক্সিট বা এ এ তো রিআইটি লেতুদিন, এটা এটা প্যাসিভ করা আছে, তাই না? এটার অ্যাক্টিভ কি হবে তাহলে? অ্যাক্টিভটা হবে এ তো রিআইটি লেতুদিয়ম, টি সি আর আই ভি আই টি, একটিভে লা লেট, এরকম ছিল। এটা কি ছিল? এটা কোন টেন্সে আছে? আমপাফের। আমপাক্তে, রাইট, আমপাক্তেতে আছে, তাই না? তো এটার অ্যাক্টিভ কাল এরকম ছিল যে লেতুদিয়ম এক্রিভে লা লেট। সো আমপাক্তে সেন্টেন্সটাকে যদি আপনি যখন প্যাসিভ করতে যাবেন, আমরা জানি যে ওখানে তারপর বি ভার্ব আসবে, হ্যাঁ, বি ভার্বে যে এতেটা আসবে, এতে। তো এতের কনজুগেশন আপনারা জানেন যে আমপাক্তেতে এতের যে রুটটা, এতের হচ্ছে জাস্ট ও এবং তে, এটা হচ্ছে আমপাক্তের রুট, তাই না? এই রুটের সাথে আমাদের কি করতে হয়? জাস্ট আমপাকের এন্ডিংটা অ্যাড করে দিলে হয়ে গেল, লাইক এ আই যেতে, তাই না? যেতে, টু এতে, এল অনেতে, হুজেতিয়ম হুজেতে, এল যেতে, রাইট? এই এন্ডিংটা, এটা হচ্ছে আমপাকের বি ভার্বের কনজুগেশন। তো আপনাদের মনে রাখতে হবে যে প্যাসিভ করতে গেলে অবশ্যই বললাম না, বি ভার্ব কোনো না কোনো ভাবেই, মানে এথ ভার্ব এর সাথে কিন্তু রিলেটেড। এখানে দেখেন প্রেজেন্টে বি ভার্ব আছে, তাই না? পাস্টে এতে মানে বিন, এটা বি ভার্ব থেকেই তো আসছে, ওটার সাথে সংস্পর্শ আছে। আবার যখন আমপাকতে করতে যাচ্ছেন তখন কি আছে? বি ভার্ব আছে এতে। সো বি ভার্ব যেহেতু আছে, দ্যাট ইজ হোয়াই এই মেইন ভার্বটা সবসময় যেখানে অতিরিক্ত লেটারটা এখানে এরকম হবে, হ্যাঁ? তাহলে লা লেট্র এতে এক্রিট মানে দ্য লেটার ওয়াজ রিটেন বাই দ্য স্টুডেন্ট, হ্যাঁ, দ্য লেটার ওয়াজ রিটেন বাই দ্য স্টুডেন্ট। আর এটা ট্রান্সলেশন করতে পারেন, দ্য লেটার হ্যাজ বিন
written by the student. The letter has been written by the student, হ্যাঁ, আর এটা হচ্ছে the letter is written by the student, এরকম। বুঝছো, আমরা যখন আগে পাঁচে কম্পোজ করছিলাম ওইখানে তো মনে হয় আমার ওই ভার্বের সাথে যে কম্পোজ যেটা হইতো এটার সাথে এস বাই এস যোগ করা শুধু অ্যাডভার্বের সাথে হইতো, একবার আবহাওয়া ভার্বের সাথে হইতো না। জি জি। কিন্তু এখানে আবহাওয়া ভার্বের সাথে হবে, অ্যাডভার্বের সাথে হবে। না, আপনি মনে হয় আমার কথা বুঝেন নাই। এখানে দেখেন, না এটা তো আচ্ছা, এই সেন্টেন্সটা খেয়াল করেন, এখানে আবহাওয়াক ভার্ব আছে, এত ভার্ব আছে, তাই না? দুইটাই আছে না? এটা আবহাওয়াক তো, তাই না? এটা হ্যাঁ এত। হ্যাঁ তার মানে আমি হ্যাঁ আমি যেটা বলতে চেয়েছি যে প্যাসিভ সেন্টেন্স করতে গেলে এত ভার্ব ওর সাথে কোনো না কোনো ভাবে থাকবেই। বুঝতে পারছেন? প্রতিটা প্যাসিভ আপনি যেই টেন্সেই করেন না কেন। তো যেহেতু থাকছে, দ্যাট ইজ হোয়াই এত ভার্বের সংস্পর্শতা থাকলে আপনাকে মেইন ভার্বটার সাথে ও এরকম বসাতে হবে। হ্যাঁ বুঝছি। বুঝতে পারছেন? এই জন্য। আচ্ছা, এখানে কারণ হচ্ছে এতে এটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর কারণটা হচ্ছে এর ভার্বের কারণে, হ্যাঁ, এর ভার্বের কারণে। আর এই লালেত এটা যদি ম্যাসকুলিন হতো তাহলে তো এর থাকুক আর যাই থাকুক আমরা এখানে কিছুই বসাবো না, তাই না? অতিরিক্ত কোনো কিছু অ্যাড হবে না। এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে, তারপরে ডিপেন্ড করবে এর মানে ভার্বের উপরে, এটা ডিপেন্ড করবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমপাক্ষেতে এইভাবে করতে হয়। আর লাস্ট একটা আছে যেটা হচ্ছে লাপাসিভ ও ফুতক সাউন্ড, ফিউচার সিম্পল। হ্যাঁ, ফিউচার সিম্পলে কি দেখেন, এদ ও ফুতুক সাম, এদ ভার্বের ফিউচার সিম্পলের কনজুগেশন লাগবে প্লাস পার্টিসিপ পাতে, হ্যাঁ, এটা খেয়াল করেন। আমি এটা আবার আপনাদের এখানে লিখে দেখাই। এটা জাস্ট অ্যাক্টিভটা কেমন ছিল, অ্যাক্টিভটা এরকম ছিল যে এরকম ছিল, এ টু ডিআইএনটি, এ টু দিয়ম একটি খা, এসিআরআই, সিআরআই আর একটি খা। আমি কি ফিউচার ঠিক লিখলাম? একটি উম, কি খা, মনে হয়তো না। সরি, একটা আই হবে মনে হয় ই। আচ্ছা, দাঁড়ান, আমি একটু কনফিউশনটা দেখে নিই। একটি খা, একটি খা। আচ্ছা, আর না, ঠিক আছে, আমি ঠিকই লিখেছি, একটি ঘাই হবে। আচ্ছা, লেতু দিয়ে একটি ঘা, লা, এলএটিটি, আরে লেত, তাহলে এটা অর্থ কি হবে যে দ্য স্টুডেন্ট উইল রাইট, এটা লেখা আছে, তাই না? উইল রাইট দ্য লেটার, হ্যাঁ, উইল রাইট দ্য লেটার। এখন আমরা এটাকে প্যাসিভ করবো যে দ্য লেটার উইল বি রিটেন বাই দ্য স্টুডেন্ট, তাই না? আমরা এইভাবে লিখবো, রাইট? ওকে, তো তাহলে কি করবো, পূর্বের মতো লা লেট, এলইটিটি আর লা লেট নিলাম। নেওয়ার পরে আমাদের দেখতে হবে এটা কোন টেন্স আছে এবং সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল তাই দেখতে হবে। সো আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলারে আছে এবং এটা ফিউচার ফুতুক সাম্পলে আছে, তাই না? এখন বি ভার্বের আপনার ফুতুক সাম্পলের কনজুগেশনটা জাস্ট দিতে হবে। তাহলে বি ভার্বে কি, সেক হচ্ছে রুট, ওর সাথে একটা আ যুক্ত করতে হবে, সোহা। কি হবে, লালেত সোহা। এখন প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কি, এসিআরআইটি, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু লালেতটা ফেমিনিন এই জন্য এখানে একটা অতিরিক্ত ও দিতে হবে, পা লেতু দিয়ে, বুঝছি। হেতু দিয়াই এক্স্যাক্টলি ইংরেজির মতো, হ্যাঁ, ইংরেজির সাথে আর কোনো পার্থক্য নেই। তাহলে লেতু দিও একহি খা লালেত, দ্য স্টুডেন্ট উইল রাইট দ্য লেটার উইল বি, সোহা মানে কি, উইল বি, তাই না? দ্য লেটার উইল বি রিটেন রিটেন বাই বাই দ্য স্টুডেন্ট। স্টুডেন্ট, ঠিক আছে, বাই দ্য স্টুডেন্ট। এটাই হচ্ছে রুল। সো দেখেন এখানেও কিন্তু সোগা কোথা থেকে আসছে, এড ভার্ব থেকে আসছে, এড ভার্বের সোগা, এটা আবহাওয়া না। তো তাহলে দ্যাট ইজ ওয়াই আপনাকে কি করতে হবে, এই যে অতিরিক্ত এটা অ্যাড করতে হবে। তো এড ভার্ব লাগবে, হ্যাঁ, প্যাসিভ করতে গেলে আপনার এড ভার্ব লাগবে, এড ভার্ব ছাড়া হবে না। তো এই 4টা সেন্টেন্স আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে এটা দেখলে আশা করি বাকিগুলো আপনারা এই রুলস একটু খাতায় এগুলো এইটুকু এই অংশটুকু লিখে রাখেন, হ্যাঁ, লিখে রাখেন। আমার মনে হয় না এরপরে প্রবলেম হবে। আচ্ছা, কলটা কেটে যাচ্ছে, আপনারা জয়েন করেন, দেন আমরা লিসনিং করি, হ্যাঁ, বাকি সময় লিসনিং করি। আমি এটা দিয়ে দিচ্ছি আলাদা করে।